অনেকদিন কোনো মেয়ের শরীর বুক করিনি রে রবি। ওই দেখ, একটা জিপ গাড়ি একা একা নিশির বিলের দিকে যাচ্ছে। মনে হচ্ছে আজ কপাল খুলেছে আমাদের। চলো আজ ওকেই রোস্ট করে খাবো। রাস্তার ধারে কালবাটে বসে থাকা নীরব ঠোঁটে থাকা বিড়িটা ফেলে দিয়ে কুৎসিত হাসলো। তার চোখের দৃষ্টি শিকারী হায়নার মতো জিপ গাড়িটার উপর স্থির। পাশে থাকা রবি একটু ইতস্তত করে বলল, কাজটা কি ঠিক হবে ভাই? মেয়েটা একা জিপ ড্রাইভ করে যাচ্ছে, দেখে তো মনে হচ্ছে শহরের কোনো বড় লোক বাপের বেটি অথবা সরকারি কোনো কর্মকর্তার লোকটোক হবে। একবার যদি কিছু জানাজানি হয় আমরা কিন্তু শেষ হয়ে যাব। নীরব অবজ্ঞার সুরে হেসে বলল, আরে রাখ তোর ভয়। সবাই জানে নিশিবিলে একবার কেউ ঢুকলে আর জ্যান্ত ফিরে আসে না। ওটা তো মরা মানুষের দেশ। আমরা ওরে ওখানেই খেয়ে শেষ করে পুঁতে ফেলবো। কেউ জানবেও না, লাশও পাবে না, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। রবি ডোক গিলে বলল, তবুও ভাই মনটা কেন জানি কু গাইছে। নীরব ধমক দিয়ে বলল, চুপ কর তোর পাতরা, পৌরুষ নেই তোর শরীরে, যা বাইক স্টার্ট দে, আজ শিকার হাতছাড়া করা যাবে না। রবি আর কথা বাড়ালো না, অনিচ্ছা সত্ত্বেও বাইকে উঠল। নীরব লাফিয়ে বাইকের পিছনে বসলো, বাইক নিয়ে জিপ গাড়ির পিছু নিল। ইশরাত গাড়িটা সাবধানে চালাচ্ছে। শহরের পিচডালা পথ শেষ হয়ে এখন ইটের খোয়া আর মাটির রাস্তা শুরু হয়েছে। মেয়েটা বেশ মডার্ন, পরনে পিটিং টপস আর জিন্স, চোখে কালো সানগ্লাস, চিপচিপে গরনের হলো শরীরের এক ধরনের অভিজাত্য পটে আছে। রাস্তার মোড়ে এক বয়স্ক লোককে লাকড়ি কুড়াতে দেখে ইশরাত ব্রেক কষল, কাছ নামিয়ে ডাকলো, চাচা একটু শুনবেন? লোকটা এগিয়ে এলো। কি মা? আচ্ছা ওই পথে মফিজ সাহেবের বাড়িটা কোন দিকে বলতে পারেন? উনি নিশির বিলের শেষ মাথায় থাকেন শুনলাম। লোকটা আকাশ থেকে পড়লো যেন, মাথা চুলকাতে চুলকাতে বলল, মফিজ? এই নামে তো কাউকে চিনি না মা। আর তুমি যে নিশির বিলে কথা বলছো, ওই গ্রাম তো গত 30 বছর ধইরা জনশূন্য। ওখানে মানুষ তো দূরের কথা, পশু পাখিও থাকে না। তুমি ভুল করছো। ইশরাতের কপালে চিন্তার বাস পড়লো। তার কাছে ইনফরমেশন আছে মফিজ ওখানেই থাকে। সে আর কথা বাড়ালো না। আচ্ছা ধন্যবাদ বলে কাজ তুলে দিল। গাড়ি স্টার্ট দিয়ে নিশির বিলের নির্জন পথের দিকে এগিয়ে গেল। ইশরাত যত ভিতরে ঢুকছে পরিবেশ ততই থমথমে হয়ে আসছে। বড় বড় গাছপালা সূর্যের আলো ঢেকে দিয়েছে। ঠিক তখনই পাশ দিয়ে একটা বাইক শো করে এসে তার গাড়ির সামনে আড়াআড়ি ভাবে ব্রেক কষলো। ইশরাত বাধ্য হয়ে গাড়ি থামালো। বাইক থেকে দুজন যুবক নামলো। তাদের চাউনি সুবিধার না। রবি এগিয়ে এসে গাড়িতে হাত রেখে দাঁত বের করে বলল, কি গো সুন্দরী, এই জনমানবহীন জঙ্গলে একা একা কোথায় যাচ্ছ? পথ হারিয়ে ফেলেছ নাকি? ইশরাত গাড়ি থেকে নামলো না। সে ভেতর থেকেই দমকের সরে বলল, কারা আপনারা? রাস্তা ছাড়ুন বলছি। নীরব বাইক থেকে নেমে হেলতে দুলতে ইশরাতের জানালার কাছে এলো। লোলুপ দৃষ্টিতে ইশরাতের শরীরের বাসগুলো মেপে নিয়ে বলল, আগে গাড়ি থেকে নামো জানো। এত তাড়া কিসের? আমাদের সাথে একটু সময় কাটাও, তারপর না হয় যেও। ইশরাত বুঝতে পারলো সে বড় বিপদে পড়েছে। সে দ্রুত গিয়ার দিয়ে গাড়ি পেঁচাতে চাইল, কিন্তু নীরব ক্ষিপ্ত গতিতে গাড়ির দরজাটা খুলে হ্যাঁচকা টানে ইশরাতকে বাইরে বের করে আনলো। ছাড়ুন, আমাকে ছাড়ুন বলছি, আমি পুলিশ ডাকবো। ইশরাত চিৎকার করে উঠল, আরে ডাকো পুলিশ, এখানে মৃত্যু ছাড়া আর কেউ আসবে না। নীরব আর রবি মিলে জোর করে ইশরাতকে টেনে হিসড়ে রাস্তার পাশের এক পরিত্যক্ত ভাঙ্গাচুরা ঘরের ভিতরে নিয়ে গেল। ইশরাত সর্বশক্তি দিয়ে বাধা দিল, কামড়ে দিল রবির হাতে, কিন্তু দুই জোয়ান পুরুষের শক্তির কাছে সে হার মানল। ঘরের মেঝেতে দোলের উপর তাকে ফেলে দিল নীরব। ইশরাতের জিন্স আর টপস চিরে ঘরে আলাদা করে দিল মুহূর্তের মধ্যে। ইশরাতের কান্না আর আর্তনাদ সেই নির্জন পোড়া বাড়ির দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। পালাক্রমে রবি আর নীরব তার উপর পাশবিক নির্যাতন চালালো। ইশরাতের সাজানো শরীরটা নিমিষেই ক্ষতবিক্ষত হয়ে গেল। ঘন্টা খানেক পর ইশরাত এক কোণায় পড়ে আছে। তার শরীরে শত্রুর লেশ মাত্র নেই। চোখ দিয়ে অজরে জল পড়ছে। শরীরটা ব্যথায় অবশ হয়ে গেছে। রবি প্যান্টের চেইন লাগাতে লাগাতে বলল, কাজ তো শেষ, এবার কি করবি? ছেড়ে দিবি? নীরব একটা বড় পাথর হাতে তুলে নিল। তার চোখে খুনের নেশা। পাগল হয়েছিস? ছেড়ে দিলে গিয়ে সোজা পুলিশে নালিশ করবে, তার চেয়ে মেরে পুঁতে পেলি, ঝামেলা শেষ। ইশরাত পাথরের দিকে তাকিয়ে আটকে উঠল। সে হাত জোর করে কাপা গলায় বলল, প্লিজ আমাকে মারবেন না, আমি কাউকে কিচ্ছু বলবো না, দোহাই আপনাদের, আমাকে যেতে দিন।
নীরব নিষ্ঠুর হেসে বলল, তোর মতো মালকে বিশ্বাস নেই রে জানু, পরপারে গিয়ে আরাম করিস। নীরব পাথরটা উঁচিয়ে ধরল ইশরাতের মাথায় আঘাত করার জন্য। ইশরাত ভয়ে চোখ বন্ধ করে ফেলল। ঠিক সেই মুহূর্তে খসত করে একটা অদ্ভুত শব্দ হলো। সাথে সাথেই গরম রক্তের একটা ছিটা এসে ছিটকে পড়ল ইশরাতের নগ্ন বুকের উপর। ইশরাত চোখ মেলল, যা দেখলো তাতে তার হৃদয়স্পন্দন থেমে যাওয়ার উপক্রম হলো। নীরবের বুকের মাঝখান দিয়ে বিশাল শোষালো হাড়ের মতো একটা শিং এপার ওপার হয়ে বেরিয়ে এসেছে। শিংটা কালো, তাতে অদ্ভুত সব লিপি খোদাই করা। নীরব পাথরটা হাতে নিয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার মুখ দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। নীরবের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে এক বিশাল দীর্ঘদেহী প্রাণী। আবছা অন্ধকারে মনে হচ্ছে মানুষ, কিন্তু মানুষ নয়। পানিটা চার পায়ে বর দিয়ে দাঁড়িয়ে আছে। তার শরীরের চামড়া কুচকুচে কালো, আর সেখান থেকে বের হচ্ছে নীলসে আভা। তার মাথায় সেই বিশাল শিং, যেটা এখন নীরবের শরীর ভেদ করে আছে। পাশে দাঁড়ানো রবি ভয়ে চিৎকার করে উঠল, ওরে বাপরে, ভূত ভূত! সে দৌড়ে পালাতে চাইল, কিন্তু পানিটার পিঠ থেকে অক্টোপাসের শরীর মতো কয়েকটা লিকলিকে পিচ্ছিল্য হাত বিদ্যুতের গতিতে বেরিয়ে এলো। একটা সুর সাপের মতো রবির গলায় পেঁচিয়ে ধরল, আর একটা সোজা ঢুকে গেল তার পেটের ভেতর। মুহূর্তের মধ্যে রবি আর নীরব দুজনেই লাশ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। ইশরাত দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে কাঁপছে। সে সম্পূর্ণ অসহায়। তার সামনে দাঁড়িয়ে আছে সাক্ষাৎ মৃত্যু। পানিটা এক জটকায় নীরবের শরীর থেকে শিং বের করে ছুঁড়ে ফেলে দিল। তারপর ধীর পায়ে ইশরাতের দিকে এগিয়ে এলো। ইশরাত চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। প্রাণীটা তার খুব কাছে চলে এসেছে। ইশরাত লক্ষ্য করলো পানিটার গা থেকে একটা তীব্র মাদকতাময় গন্ধ বের হচ্ছে। সেই গন্ধ নাকে আসতেই ইশরাতের মস্তিষ্কে এক অদ্ভুত পরিবর্তন ঘটতে শুরু করলো। কিছুক্ষণ আগের সেই ভয়, কান্না, ঘৃণা সব যেন এক নিমিষেই উবে যেতে লাগলো। প্রাণীটির শরীর থেকে বের হওয়া সুরগুলো ধীরে ধীরে এগিয়ে এলো ইশরাতের দিকে। পিচ্ছিল আঠালো সুরগুলো ইশরাতের নগ্ন অরু, পেট আর স্তন স্পর্শ করলো। সেই স্পর্শে কোনো ব্যথা নেই, আছে এক তীব্র শিহরণ। সুর থেকে চুইয়ে পড়া আঠালো লালা ইশরাতের শরীরে লাগতেই তার ভিতরে দাও দাও করে জ্বলে উঠল কামনার আগুন। ইশরাত বুঝতে পারল না তার কি হচ্ছে। তার শরীর এখন আর তার নিয়ন্ত্রণে নেই। সে নিজে নিজের পিঠ বাঁকিয়ে দিল সেই স্পর্শ পাওয়ার জন্য। তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠল। পায়েটি এবার ধীরে ধীরে তার রূপ পরিবর্তন করতে শুরু করলো। 4 পা থেকে 2 পায়ে দাঁড়িয়ে গেল। তার কুৎসিত মুখটা বদলে গিয়ে এক সুঠাম বলিষ্ঠ পুরুষের রূপ নিল, ঠিক যেন আবিরের মতো, কিন্তু তার চোখ দুটো জ্বলছে নীল আগুনে। মানুষরূপী সেই সত্তা ইশরাতের সামনে হাঁটু গেড়ে বসলো। তার হাত ইশরাতের গাল স্পর্শ করলো। ইশরাত মন্ত্রমুগ্ধের মতো তার দিকে তাকিয়ে রইল। তার শরীরের প্রতিটি কোষ এখন চিৎকার করে এই পুরুষটিকে চাইছে। একটু আগের দর্শনের স্মৃতি মুছে গিয়ে সেখানে জায়গা করে নিল এক আদিম তৃষ্ণা। আমাকে নেও, ইশরাতের মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বের হলো। প্রাণীটি হাসলো। সেই হাসিতে নিশির বিল কেঁপে উঠল। সে ইশরাতকে 2 হাতে তুলে নিল। তারপর সেই লাশের স্তূপের মাঝে শুরু হলো এক নতুন মিলন। মানব আর অমানবের এই মিলনে নিশির বিলের অভিশাপ যেন আবার নতুন করে প্রাণ ফিরে পেল। ঘরের বাইরে তখনও পড়ে আছে ইশরাতের জিপ গাড়িটা, আর ভিতরে জন্ম নিচ্ছে এক নতুন অন্ধকার। হঠাৎ বুকের ভিতরটা দক করে উঠল। অধরা বিছানায় প্রায় লাফ দিয়ে উঠে বসলো। তার দম আটকে আসছে, যেন কেউ এতক্ষণ শক্ত হাতে তার গলা টিপে ধরেছিল। চারপাশ অন্ধকার, শুধু জানালার পর্দা গলে ল্যাম্পপোস্টের সামান্য আলো মেঝেতে পড়েছে। অধরা কাপা কাপা হাতে বেডসাইড ল্যাম্পের সুইচটা টিপল। মুহূর্তেই ঘরটা মৃদু আলোয় ভরে গেল, কিন্তু তার মনের অন্ধকার কাটলো না। সে নিজের দিকে তাকালো। পুরো শরীর ঘামে ভিজে একাকার। এসি চলছে, তবুও এই হারহিম করা ঠান্ডা ঘামটা ভয়ের। দেয়াল ঘড়ির দিকে চোখ পড়লো। রাত ঠিক 3টা, নিঝুম নিস্তব্ধ রাত। অথচ অধরার কানের কাছে এখনো সেই ভয়ঙ্কর গঙ্গানের শব্দটা বাজছে। বিছানা থেকে নেমে অধরা এক গ্লাস পানি খেলো। গ্লাসটা টেবিলে রাখার সময় টকটক শব্দ হলো। তার হাত কাঁপছে। নিশির বিল, সেই অভিশপ্ত জায়গাটা থেকে ফিরে আসার 2 মাস কেটে গেছে। জীবনটা স্বাভাবিক হওয়ার কথা ছিল। সায়নের সাথে পারিবারিকভাবে বিয়েও ঠিক হয়েছে।
আংটি বদল হয়ে গেছে। শুধু সায়নের বাবা দেশের বাইরে থাকায় বিয়ের তারিখটা মাস দুয়েক পিছিয়েছে। তিনি পেরিলেই দুমদাম করে সব হবে। সবাই ভেবেছিল বিভীষিকা শেষ, কিন্তু আজকের এই স্বপ্ন সব উলটপালট করে দিল। অদরা আবার বিছানায় এসে বসলো, কিন্তু শুতে সাহস পেল না। স্বপ্নটা চোখের সামনে ভাসছে, সেই নিশির বিলের কুয়াশাচ্ছন্ন জঙ্গল। স্বপ্নে সে দেখলো আবসা অন্ধকারের মধ্যে এক মেয়ে শুয়ে আছে, আর তার সাথে এক অদ্ভুত দর্শন পানি, না মানুষও নয় আবার পুরোপুরি পশুও নয়, এমন এক সত্তা মিলিত হচ্ছে। দৃশ্যটা এতই বীভৎস যে অদরার গা গুলিয়ে উঠছে। সে দুই হাঁটু বুকের কাছে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, ওটা কি আবির ছিল? ভাবতেই মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আবির, যে নামটা সে বলে যেতে চেয়েছিল। ওই পানিটার অবয়ব, তার হিংস্র ভঙ্গি, সবকিছুর সাথে আবির নামক সেই অস্তিত্বের কোনো মিল আছে, নাকি এটা শুধুই তার মনের ভুল? কিন্তু মন মানতে চাইছে না। আবির কি কোনোভাবে আবার ফিরে আসছে, নাকি সে আসলে কখনোই যায়নি? অদরার খুব অস্থির লাগছে। এই মুহূর্তে কারো সাথে কথা না বললে সে পাগল হয়ে যাবে। বালিশের পাশ থেকে ফোনটা তুলে নিল সে। ডিসপ্লে অন করতেই চোখের সামনে সায়নের হাসি মুখের ছবিটা ভেসে উঠল। এই মানুষটাই এখন তার একমাত্র ভরসা। অদরা মেসেঞ্জারে গিয়ে লেখলো, সায়ন, তুমি কি জেগে আছো? কাল আমি তোমার সাথে দেখা করতে চাই, প্লিজ, খুব জরুরি দরকার আছে, না করতে পারবে না। সেন্ড বাটনটা টিপে সে তাকিয়ে রইল। মেসেজটা ডেলিভার্ড হয়েছে, কিন্তু সায়ন অনলাইনে নেই। লাস্ট সিন 2 ঘন্টা আগের। অদরা ফোনটা বুকের কাছে চেপে ধরে বিছানায় হাঁটু গেড়ে বসে রইল। ঘুম তার চোখ থেকে পুরোপুরি উধাও হয়ে গেছে। ঘরের প্রতিটি কোণ এখন তার কাছে অচেনা লাগছে। অদ্ভুত সব চিন্তা মাথায় ভিড় করেছে। সেই মেয়েটা কে ছিল স্বপ্নে? আর ওই ছায়াটা যদি আবিরেরই হয়, তবে কি নিশিবিলের অভিশাপ তাদের পিছু ছাড়েনি? বাহিরে কোথাও একটা কুকুর করুণ সুরে ডেকে উঠল। অদরা চমকে জানালার দিকে তাকালো। ভোরের আলো পড়তে এখনো অনেক দেরি, কিন্তু অদরার মনে হচ্ছে এই রাত যেন আর কখনোই শেষ হবে না। সিজন 2 এর প্রথম পর্ব এখানে সমাপ্ত। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে। আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।